এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর আহ, যে বেসিক ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার তার পরের চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে আমরা মোস্টলি ক্লোজ সিস্টেমের অ্যানালিসিস, এনার্জি অ্যানালিসিস অফ ক্লোজ সিস্টেম, এটা আমরা দেখব। এবার ক্লোজ সিস্টেম কি আরো একবার মনে করিয়ে দিই, যে সিস্টেমেতে আমাদের মাস ট্রান্সফার অ্যালাউড না, কিন্তু এনার্জি ট্রান্সফার অ্যালাউড, সেই সিস্টেমকে আমরা ক্লোজ সিস্টেম বলে থাকি। এবার সেই সিস্টেমের এনার্জি অ্যানালিসিস আমরা করব। তো তার মানে যেটা মেইন কথা দাঁড়ালো, যে আমরা যেটা শিখেছি যে এনার্জি ট্রান্সফার তিনটি মোডে হতে পারে। একটা হচ্ছে ওয়ার্ক ট্রান্সফার, দুই হচ্ছে হিট ট্রান্সফার, তিন হচ্ছে মাস ট্রান্সফার। তো তার মধ্যে বাই ডেফিনিশন, যেহেতু আমরা ক্লোজ সিস্টেম নিয়ে ডিসকাশন করছি, তাই মাস ট্রান্সফারের মাধ্যমে যে এনার্জি ট্রান্সফারের কথা, সেটা এখানে অ্যাপ্লিকেবল না। তার মানে এখানে এনার্জি ট্রান্সফার একমাত্র হিট এবং ওয়ার্কের ফর্মেই ট্রান্সফার হতে পারে, রাইট? এবার সেই এনার্জি ট্রান্সফারটা হয়ে গেলে, সিস্টেমের মধ্যে চলে আসলে, সিস্টেমের মধ্যে যে ফর্মে এনার্জিটা স্টোর থাকবে, সেটা হলো ইন্টারনাল এনার্জি অ্যান্ড কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। ইন্টারনাল এনার্জির পর কেন অ্যান্ড বললাম? কারণ হচ্ছে ইন্টারনাল এনার্জি ইজ দ্য সাম অফ অল মাইক্রোস্কোপিক এনার্জি, আর কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি দিজ আর সাম অফ ম্যাক্রোস্কোপিক এনার্জি, রাইট? তো তাহলে সিস্টেমের মধ্যে এনার্জি হিসাবে ইন্টারনাল এনার্জি প্লাস কাইনেটিক প্লাস পোটেনশিয়াল এনার্জি হিসাবে থাকবে, রাইট? তো এবার আমরা একটু দেখে নিই যে প্রথম টপিক হচ্ছে মুভিং বাউন্ডারি ওয়ার্ক। তো মুভিং বাউন্ডারি ওয়ার্কের এই যে স্ট্যান্ডার্ড ফর্মুলা, এটা ক্লাস 11-12 অনওয়ার্ডস আমরা পড়ে আসছি, যে আহ, একটা পিভি প্লট, একটা একটা প্রসেস যদি এইভাবে হয়ে থাকে যে 1 থেকে 2 এর দিকে গেছে, বা 2 থেকে 1 এর দিকে, মানে সেটা যদি আমি একটা পিভি প্লটে যদি প্লট করতে পারি, তো তখন এর টোটাল এই প্রসেসটা হতে কত ওয়ার্ক ডান হয়েছে, দ্যাট ইজ ইকুয়াল টু the area lying under this particular কার্ভ লাইনের আন্ডারে যে এরিয়াটা রয়েছে। তো এই এরিয়া কিভাবে বের করতে হয়, সেটা আমরা ক্লাস 12 এর যে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস চ্যাপ্টার বা অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশনের, সেখানে আমরা জানি যে বেসিক্যালি এখানে যেহেতু এটা এটা একটা রেক্ট্যাঙ্গেল হলে কি হতো, 1 থেকে 2, আমি যদি এই ছবিটাকে জাস্ট একটু করে দেখাই আর কি, একটু ইলাবোরেট করে দেখাই। তো এখানে এটা যদি একটা রেক্ট্যাঙ্গেল হতো, যদি 1 থেকে 2 প্রসেসটা এইরকম হতো, তো তাহলে এটা ন্যাচারালি একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যেত। তো রেক্ট্যাঙ্গেলের এরিয়া আন্ডার দ্য কার্ভ মানে কি, যে এই টোটাল এরিয়াটা কত আমাকে বের করতে হতো। তো তার জন্য আমি লেন্থ ইনটু ব্রেডথ করে দিতাম, মানে একটা আমার এই কোঅর্ডিনেট লাগতো, আর একটা এই ডিস্টেন্স ডিফারেন্সটা লাগতো v2 মাইনাস v1। তাহলে আমি মাল্টিপ্লাই করে এই এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করে দিতাম। কিন্তু যখন এই কার্ভটা আমার ভেরিয়েবল, মানে পি এর ভ্যালুটা গ্র্যাজুয়ালি ভ্যারি করেছে ফ্রম v1 টু v2, তো তাহলে এই এরিয়া কিভাবে পেতে পারি? না, আমি একটা স্মল স্ট্রিপ নিলাম, স্মল স্ট্রিপের উইডথ নিয়ে নিলাম ডিভি, রাইট? আর এই যে হাইটটা, সে হাইটটা হয়ে গেল অলমোস্ট পার্টিকুলার এই সেগমেন্টটার জন্য আমি একটা কনস্ট্যান্ট ভ্যালু পি ভাবতে পারি, যে একটা কনস্ট্যান্ট ভ্যালু পি হাইটে রয়েছে। তাহলে এরিয়া কত হলো, মানে পি ডিভি। এইভাবে যদি আমি স্ট্রিপ গুলোকে বাড়াতে থাকি, তাহলে সেটা ইন্টিগ্রেশন পি ডিভি, এবং তার লোয়ার লিমিট আপার লিমিট যদি লাগাই, তো v2 থেকে v1 পর্যন্ত টোটাল আমার কত ইন্টিগ্রেশনের ভ্যালু আসছে, সেটাই হচ্ছে আমার এই ডেফিনাইট ইন্টিগ্রালের যে ভ্যালুটা আসবে, সেটাই হচ্ছে এরিয়া আন্ডার দি পার্টিকুলার কার্ভ লাইন। তো এইভাবে আমরা আহ, এটা বের করতে পারি আমাদের ওয়ার্ক ডান বাই এ প্রসেস। এবার এই
ঘটনাটা, এই যে কার্ভ পাথটা, এই কার্ভ পাথটা এরকম ৩ টে আলাদা, আলাদা পাথ হতে পারে। এখানে যেভাবে দেখানো আছে। এখানে দেখিয়েছে যে A পাথেতে ১ থেকে ২ যাওয়া যেতে পারে, ১ থেকে ২ B পাথে যাওয়া যেতে পারে, আবার C পাথেও যাওয়া যেতে পারে। তো অবশ্যই ৩ টে আলাদা পাথের জন্য এরিয়া lying under the curves নিশ্চয়ই আলাদা। যেমন WC টা হচ্ছে ৫ জুল, তারপরে WB টা ৮ কিলো জুল, তারপরে WA টা হচ্ছে 10 কিলো জুল। হতেই পারে। তো যেভাবে প্রসেসটা হয়েছে তার আন্ডারে এ যে এরিয়াটা রয়েছে সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো এখানে একটা সাইক্লিক প্রসেসের এক্সাম্পল দেখানো আছে। ১ থেকে ২ বি পাথে গেল, ২ থেকে ১ এ পাথে এলো। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটা যদি হয়, এবার তাহলে এই সাইকেলটা হওয়ার জন্য টোটাল নেট ওয়ার্ক আউটপুট কত? সেটা হচ্ছে এই যে আ কারণ নেট ওয়ার্ক আউটপুট মানে এখানে ১ থেকে ২ হতে আমাকে ওয়ার্ক ইনপুট করতে হয়েছে। আর ২ থেকে ১ এ ওয়ার্ক আউটপুট হয়েছে। তো এইরকম সিচুয়েশন যদি হয়, তাহলে অবশ্যই আমি কত ওয়ার্ক ইনপুট হয়েছে? না ১ থেকে ২ এর বি পাথের আন্ডারে যে এরিয়াটা সেটা। তো সেই ভ্যালুটা নিশ্চয়ই কম হবে। আর ২ থেকে ১ এতে ইন্টিগ্রেশন যদি করি টোটাল এরিয়াটা, সেই এরিয়াটা বেশি হবে। তো তাহলে এই দুটোর মাইনাস যদি করি, তাহলে আমি নেট ওয়ার্ক আউটপুটটা পেয়ে যাব। রাইট? তো দেখা যায় যে যেগুলো আমাদের এই অ্যান্টি ক্লক এই সরি ক্লকওয়াইজ যে সাইকেল গুলো রয়েছে, এইরকম সাইকেলেতে একটা নেট ওয়ার্ক আউটপুট আমরা পেতে পারি। রাইট? তো এবার এই একটা ছবি দেখি, একটা প্রসেস যেখানে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। এখানে ভলিউমটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ওয়ার্ক ডান কত? না ওয়ার্ক ডান হচ্ছে 0, কারণ এই প্রসেসের আন্ডারে নিচে এই জায়গায় কত এরিয়া? না সেটা 0। তো তার জন্যই কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে ওয়ার্ক ডান হচ্ছে 0। এবার কনস্ট্যান্ট প্রেসার প্রসেস যদি হয়, সেটা আগেও বললাম কনস্ট্যান্ট প্রেসার প্রসেস মানে রেক্ট্যাঙ্গেলের মতো সিচুয়েশনটা ক্রিয়েট হয়ে যাবে। তো সেই রেক্ট্যাঙ্গেলের মতো সিচুয়েশনেতে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। তো তাহলে এখানে y কোঅর্ডিনেটটা পেয়ে গেলাম 60 আর এদিকে ভলিউম ডিফারেন্সটা পেয়ে গেলাম এই 8.3542 মাইনাস 7.4863। তো এই দুটো মাইনাস করে 60 দিয়ে মাল্টিপ্লাই করলে যে এরিয়াটা হবে সেটা। এবার এখানে ইউনিট গুলো এফপিএস প্রসেসে আছে। তো তার জন্য যে কনভার্সন আমাদের করার কথা সেগুলো করতে হবে। কিন্তু জেনারেলি আমাদের এখনকার দিনে নিউমেরিক্যালে আমরা কি এক্সপেক্ট করতে পারি যে সব ইউনিট গুলো এসআই ইউনিটে থাকবে। এবার একটা আইসোথার্মাল আইসোথার্মাল প্রসেসের যদি একটা এক্সাম্পল দেখা যায়, তো আইসোথার্মাল প্রসেসে কি হয়? টেম্পারেচারটা কনস্ট্যান্ট তো। তো টেম্পারেচার কনস্ট্যান্ট থাকার জন্য এই যে পিভি ইকুয়ালস টু এমআরটি, তো এখানে তো অলরেডি আর টা কনস্ট্যান্ট এবং টি টাও কনস্ট্যান্ট হয়ে যাওয়ার জন্য বেসিক্যালি রাইট হ্যান্ড সাইডে কি হয়ে গেল? একটা কনস্ট্যান্ট ভ্যালু রয়ে গেল। তো তাহলে এই কনস্ট্যান্ট ভ্যালু যখন হয়ে যায়, তো আইসোথার্মাল প্রসেসে তো পি, ভি দুটোই ভ্যারি করছে। তার মানে একটা জেনারেল কেস। তার মানে আমার একটা আ সিচুয়েশনটা হচ্ছে জেনারেল এই ধরনের সিচুয়েশন। আমি যদি একটা গ্রাফ প্লট করতে চাই, জেনারেল এই টাইপের একটা সিচুয়েশন যেখানে PV ভ্যারি করবে বাট ইন সাচ এ কন্ডিশন, এমন কন্ডিশনেই তারা ভ্যারি করবে যেন আ এটা আমার আ টি এর ভ্যালুটা যেন কনস্ট্যান্ট থাকে। এবার ঘটনাটা হচ্ছে যেটা বললাম যে পিভি ইজ ইকুয়ালস টু এম/টি। আর আর টি কনস্ট্যান্ট থাকার জন্য রাইট হ্যান্ড সাইডটা কনস্ট্যান্ট হয়ে গেল। এবার এই ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন পি ডিভি। তো এখন আমি পি কে, এই যে পি টা, তাকে তো আমি লিখতে পারি যে পি ইজ ইকুয়ালস টু সি বাই ভি। তো তাহলে
পি কে যদি আমি সি বাই ভি ডিভি লিখি এবং ইন্টিগ্রেশন যদি ভি1 থেকে ভি2 তে ইন্টিগ্রেট করি, রাইট? তাহলে ভি1 থেকে ভি2 তে ইন্টিগ্রেট করছি, তো তাহলে এটার আনসার কি আসবে? সি কনস্ট্যান্ট হিসেবে বেরিয়ে যাবে ln ভি, রাইট? ln ভি ভি1 থেকে ভি2, তাহলে সি ইন্টু ln ভি2 মাইনাস ln ভি1, এটা ব্র্যাকেটের মধ্যে। তো তাহলে ঘটনাটা দাঁড়ায় সি ইন্টু ln ভি2 বাই ভি1। এবার এবার এই সি এর ভ্যালুটা কি? না, সি এর ভ্যালু হিসাবে আমরা তো মানে এই যে প্রসেস, তাতে তো আমরা বলতে পারি যে পি1 ভি1 ইজ ইকুয়ালস টু পি2 ভি2, রাইট? কারণ পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তো দ্যাট ইজ ইকুয়ালস টু সি, দ্যাট ইজ ইকুয়ালস টু সি। তো তাহলে তাহলে আমি এক্সাক্ট যদি ওই ফর্মুলেশনে আসতে চাই, তাহলে একবার রাইট, তো সি এর জায়গায় কি করছি, জাস্ট পি1 ভি1 পুট করে নিচ্ছি। বা আমার যদি অঙ্কেতে যেভাবে ডেটাটা দেওয়া থাকবে, একটা জায়গার যদি পি1 ভি1 দেওয়া থাকে, তো সি এর জায়গায় তাহলে পি1 ভি1 পুট করে নেব। বা যদি আমার পি2 ভি2 দেওয়া থাকে, তাহলে পি2 ভি2 পুট করে নেব ln ভি2 বাই ভি1, রাইট? তো এইভাবে আমরা আহ অঙ্কটাকে সলভ করতে পারি। সব ডেটা দেওয়া আছে, তাহলে অন্যগুলোকে পুট করতে হবে। তো এটা গেল একটা আইসোথার্মাল প্রসেসের অঙ্ক। এবার এটাই যদি পলিট্রপিক প্রসেস হয়, পলিট্রপিক প্রসেস বলতে ঠিক কি রকম? না, এখানে ঘটনাটা হচ্ছে যে পি ভি টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। একটু অন্য ইঙ্ক নিয়ে নিই। আর পি ভি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো তাহলে এইরকম যদি অঙ্কটা হয়, তাহলে ইন্টিগ্রেশন ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন পি ডিভি। তখন পি এর জায়গায় আমি পুট করব, পি এর জায়গায় কি পুট করতে পারি? না, সি বাই ভি টু দি পাওয়ার এন ইন্টু ডিভি। তো এখন তার মানে সিটা কনস্ট্যান্ট হিসেবে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন ভি টু দি পাওয়ার মাইনাস এন ডিভি। তো এখন এই প্রসেসটা যদি ভি1 থেকে ভি2 এর দিকে হয়, ভি1 টু ভি2, আপার লিমিট লোয়ার লিমিট যদি পুট করে ফেলি, আপার লিমিট লোয়ার লিমিট পুট করে ফেললাম ভি1 টু ভি2, তাহলে ইন্টিগ্রেশনটা হচ্ছে কি হয় না, +1 ডিভাইডেড বাই মাইনাস এন +1, রাইট? তো তাহলে ভি1 টু ভি2। তো এখন সি ইন্টু, তাহলে সিচুয়েশনটা দাঁড়ালো ভি2 টু দি পাওয়ার 1 মাইনাস এন, আমি যদি 1 মাইনাস এনটা বাইরে নিয়ে নিই, মাইনাস ভি1 টু দি পাওয়ার 1 মাইনাস এন। এখন সি এর ভ্যালুতে আমাদের এখানে আমি যেহেতু দুটো প্রসেস 1 থেকে 2 এর মধ্যে হচ্ছে, আমি পি1 ভি1 টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু পি2 ভি2 টু দি পাওয়ার এন এরকম তো লিখতে পারি। এবং এবং সিচুয়েশন অনুযায়ী আমার যদি অঙ্কের ডেটা যেভাবে দেওয়া থাকবে, সেই অনুযায়ী আমি এটা তো দ্যাট ইজ ইকুয়ালস টু সি, রাইট? তো আমি সি এর ভ্যালুটা পি1 ভি1ও বসাতে পারি টু দি পাওয়ার এন, আবার পি2 ভি2 টু দি পাওয়ার এনও বসাতে পারি। বেসিক্যালি এই দুটোর সাথে তো সি এর মাল্টিপ্লিকেশন। তো তার মানে আমি তো এটাকে লিখতে পারি যে সি টাইমস ভি2 টু দি পাওয়ার 1 মাইনাস এন মাইনাস সি টাইমস আবার ভি1 টু দি পাওয়ার 1 মাইনাস এন ডিভাইডেড বাই 1 মাইনাস এন, রাইট? তো তাহলে সি এর জায়গায় একবার তো আমি এখানে আমার যেহেতু এখানে ভি2 টার্ম আছে, আমি এখানে বসাতেই পারি যে পি2 ভি2 টু দি পাওয়ার এন ইন্টু ভি2 টু দি পাওয়ার 1 মাইনাস এন। আবার এখানেও পি1 ভি1 টু দি পাওয়ার এন ইন্টু ভি1 টু দি পাওয়ার 1 মাইনাস এন ডিভাইডেড বাই 1 মাইনাস এন, এরকম লিখতে পারি। তো তাহলে অঙ্কটা সিম্পলিফাই হয়ে যেটা হলো, যে এটা ভি2 টু দি পাওয়ার এন আর এখানে মাইনাস এন, সেগুলো ক্যান্সেল আউট হয়ে গিয়ে এটা বেসিক্যালি পি2 ভি2 হয়ে গেল, মাইনাস পি1 ভি1 হয়ে গেল ডিভাইডেড বাই 1 মাইনাস।
এটাতেই যদি আমি মাইনাসটাকে কমন নিয়ে কাজ করি তাহলে কি হবে P1V1 মাইনাস P2V2 ডিভাইডেড বাই n-1 মানে এই একটা ফর্মও হতে পারে P2V2 ডিভাইডেড বাই n-1। তো আমি এখানে একটু দেখে নেব বা কখনো এবার আহ, এখানে কি করছে যে এই ফর্মুলাটা আমি ডিরাইভ করলাম P2V2 মাইনাস P1V1 ডিভাইডেড বাই 1 মাইনাস n, রাইট? এবার সেটাই যদি আইডিয়াল গ্যাসের জন্য হয় তখন PV ইকুয়ালস টু MRT, আবার MRT পুট করতে পারবো, তখন ফর্মুলাটা এরকম হবে। যদি ইন কেস এটা n ইকুয়ালস টু 1 হয়, ইন দ্যাট কেস কি হবে, n ইকুয়ালস টু 1 মানে বেসিক্যালি এটা আইসোথার্মাল প্রসেস হয়ে গেল। n ইকুয়ালস টু 1 মানে পলিট্রপিক প্রসেস যদি n ইকুয়ালস টু 1 হয়ে যায়, PV টু দি পাওয়ার n ইকুয়ালস টু কনস্ট্যান্ট, সেটার n এর ভ্যালু যদি 1 হয়ে যায় তার মানে PV ইকুয়ালস টু কনস্ট্যান্ট। একটু আগেই আমরা ডিসকাস করলাম PV ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে হচ্ছে আইসোথার্মাল প্রসেস। তখন ফর্মুলাটা অবশ্যই আইসোথার্মাল প্রসেসের যে ফর্মুলা সেই ফর্মুলা হবে, রাইট? তো যাই হোক, এখন এই কনসেপ্টের উপর বেস করে আমাদের বেশ কয়েকটা নিউমেরিক্যাল আছে। তো সেই নিউমেরিক্যাল গুলো একটু যদি আমরা দেখে নিই, তো নিউমেরিক্যাল গুলো হচ্ছে এরকম যে এই এমসিকিউটা নিয়ে আর ডিসকাশন করছি না। আমি যদি একটু এনার্জি অ্যানালিসিস অফ ক্লোজ সিস্টেম দেখি, এখানে অলরেডি ডিসকাস কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের জন্য ওয়ার্ক ডান যে 0 হয় সেটা এখানে দেখতে পাচ্ছি। এবার কনস্ট্যান্ট প্রেসারের একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট হবে, তার অঙ্কটা আমরা অলরেডি ডিসকাস করেছি। আইসোথার্মাল প্রসেস হলে একটা নিউমেরিক্যাল এখানে করা আছে। এবার পলিট্রপিকের ফার্স্ট প্রবলেম, এই প্রবলেমটা কিন্তু ওয়ার্ক ডানের প্রবলেম না। এখানে সিচুয়েশনটা যেটা বলছে খুবই সিম্পল। সিচুয়েশনটা বলছে, আমি একটু যদি কপি করে নিই, এটা একটা ছোট্ট এমসিকিউ। কি বলছে যে এয়ার যার গামার ভ্যালু হচ্ছে 1.4 কম্প্রেস আইডিয়ালি ফ্রম ইনিশিয়াল স্টেট, তার মানে P1 হচ্ছে 1 বার, T1 হচ্ছে 300 কেলভিন, টু এ ফাইনাল টেম্পারেচার T2 equals to 600 কেলভিন। তো P2 is equals to কত, এটা জানতে চাইছে, যার গামার ভ্যালু হচ্ছে 1.4। তো তার মানে বেসিক্যালি আমার PV টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এই ফর্মুলাতে আমাকে এখন যেহেতু ভিটা নেই, তো আমাকে পি এবং টি এর টার্মেতে এটাকে এক্সপ্রেস করতে হবে। তো যেটা আমি করে থাকি সেটা হচ্ছে যে এই কনস্ট্যান্ট মানে তো বেসিক্যালি আর টি, তো সেই আমি যেহেতু ভিটা নেই, ভিটা আমাকে এলিমিনেট করতে হবে। তো মানে বেসিক্যালি কি হবে যে, এক সেকেন্ড, তো পিভি ইকুয়ালস টু আর টি, সেখান থেকে আমি লিখতে পারি ভি ইজ ইকুয়ালস টু আর টি বাই পি, রাইট? সেইটা যদি এখানে পুট করে দিই, পি ইন্টু আর টি বাই পি হোল টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে আর টু দি পাওয়ার গামাটা অ্যানাদার কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে পি টু দি পাওয়ার মানে টি টু দি পাওয়ার গামা, এখানে পি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে জিনিসটা দাঁড়ালো এইরকম যে P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা T টু দি পাওয়ার গামা T1 টু দি পাওয়ার গামা is equals to P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইন্টু T টু দি পাওয়ার গামা। এবার এটাকে যদি আমি সিম্পলিফাই করি, বা গামার ভ্যালুটা যেহেতু একের থেকে বেশি, তো তাহলে 1.4, তাহলে সেটাকে যদি আমি জাস্ট ল অফ ইন্ডিসেস এর থ্রু দিয়ে চেঞ্জ করতে চাই,
তাহলে আমি এটাকে লিখতেই পারি যে T1 to the power gamma divided by P1 to the power gamma minus 1, রাইট? কারণ আমি এটাকে নিচে রেসিপ্রোকাল হিসাবে নিয়ে চলে এলাম, আর T2 to the power gamma divided by P2 to the power gamma minus 1। এখন এই ফর্মুলাটাতে আমার 4টে টার্মের মধ্যে 3টে টার্ম দেওয়া আছে, অন্য টার্মটা বের করতে হবে। তো তাহলে সেটা যদি আমরা ক্যালকুলেট করে বের করে নিতে পারি এবার, তাহলে কোনো এই সলিউশনটা হয়ে যাবে, রাইট? তো এবার পলিট্রপিক প্রসেসের ডেরিভেশনটা অলরেডি আমরা করেছি। এখন দেখব যে এই ডেরিভেশন দিয়ে আমার যেরকম সিচুয়েশন গিভেন থাকবে তার জন্য আমরা অঙ্ক করতে পারি কিনা। আচ্ছা, এটাতে যাওয়ার আগে আমি একটু এই গ্রাফটা বলে দিতে চাইবো যে পিভি প্লট এর যদি n ইকুয়ালস টু 1 হয়, ন্যাচারালি এটা আইসোথার্মাল প্রসেসকে ইন্ডিকেট করছে। কিন্তু এবার n এর ভ্যালু যদি 0 হয়, মানে পি টু দি পাওয়ার n ইকুয়ালস টু কনস্ট্যান্ট, পি টু দি পাওয়ার n ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এখন n এর ভ্যালু যদি ইফ n ইকুয়ালস টু 0, তাহলে কি হয়ে গেল? পি টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তার মানে একটা আইসোবারিক প্রসেস হয়ে গেল। তো আইসোবারিক প্রসেস হলে ন্যাচারালি তার রিপ্রেজেন্টেশনটা হয়ে যাবে কনস্ট্যান্ট প্রেসার একটা প্রসেস। তার মানে এরকম একটা লাইন চলে এলো। এবার যদি চলে আসি n ইকুয়ালস টু, তাহলে n ইকুয়ালস টু 0টা ওপর দিকে এলো, n ইকুয়ালস টু 1টা তার নিচে, এইভাবে একটা আইসোথার্মাল প্রসেস। n ইকুয়ালস টু 2, n ইকুয়ালস টু 3, এইভাবে আস্তে আস্তে চলতে থাকবে। এবং n ইকুয়ালস টু ইনফিনিটি, সেটা একটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস হয়ে যাবে, রাইট? তো এই ট্রেন্ডটা আমরা দেখে ডিসাইড করলাম। তো এবং এখান থেকে আমাদের এই ধরনের ছোট এমসিকিউ থাকতেই পারে যে আইসোকোরিক প্রসেস যেখানে ভলিউমটা কনস্ট্যান্ট, তার জন্য n এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি। আর আইসোবারিক প্রসেস যেখানে n ইকুয়ালস টু 0, সেটার জন্য আইসোবারিক প্রসেস হচ্ছে। এবার আসা যাক আমাদের একটা পরের অঙ্কতে, যেখানে একটা পলিট্রপিক প্রসেসের ভ্যালু দেওয়া আছে পিভি টু দি পাওয়ার 2, মানে পিভি স্কোয়ার ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এই প্রসেসে একটা ইনিশিয়াল ভলিউম প্রেসার দেওয়া আছে, ফাইনাল একটা ভলিউম দেওয়া আছে, তাহলে কত ওয়ার্ক ডান বের করতে হবে। তো ফর্মুলাটা যেভাবে জানি তাতে P1 V1 মাইনাস P2 V2 বাই n মাইনাস 1। তো তাহলে সব ভ্যালুই দেওয়া আছে, কিন্তু একটা আমার P2টা দেওয়া নেই। ফাইনাল ফাইনাল এখানে যেমন ইনিশিয়াল প্রেসার ভলিউম দুটো দেওয়া ছিল, ফাইনাল ভলিউমটা দেওয়া আছে, কিন্তু ফাইনাল প্রেসারটা দেওয়া নেই। তাহলে আগে আমি ফাইনাল প্রেসারটা বের করে নেব, সেটা এই ফর্মুলা দিয়ে বের করতে পারি, P1 V1 স্কোয়ার ইকুয়ালস টু P2 V2 স্কোয়ার। তাহলে এখানে 3টে টার্ম জানা, একটা টার্ম অজানা। তাহলে P2টা প্রথমে বের করে নিলাম, তারপর সেটাকে পুট করলাম। পুট করলে আমার আনসারটা পেয়ে যাব। প্রপার ইউনিটটা আমাকে টেক কেয়ার করতে হবে। সিমিলারলি এর পরের অঙ্কটাতেও, এখানেও আমি দেখতে পাচ্ছি যে ইনিশিয়াল আর ফাইনাল প্রেসার, দুটো প্রেসার দেওয়া রয়েছে, ইনিশিয়াল ভলিউমটা দেওয়া রয়েছে, তার মানে ফাইনাল ভলিউমটা দেওয়া নেই। তো এবং পিভি টু দি পাওয়ার 1.2 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো তাহলে আগে আমাদের তাহলে অন্য ভলিউমটা বের করতে হবে, ওয়ার্ক ডানটা বের করতে হবে। এবার অঙ্কটার সঙ্গে একটু অ্যাড অন করেছে যে ইন্টারনাল এনার্জি ডিক্রিজ যদি এই প্রসেসটাতে 40 কিলো জুল হয়, তাহলে হিট ট্রান্সফার কত? তো তাহলে এখানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর এই জায়গাটাকে আমাকে কনসিডার করতে হবে যে ডিক্রিজ ইন ইন্টারনাল এনার্জি যদি 40 কিলো জুল পার কেজি ছিল, তো তার মানে ওখানে মাস দিয়ে মাল্টিপ্লাই করলে কত কিলো জুল এক্স্যাক্টলি পেয়ে গেলাম, ওয়ার্ক ডানটা পেয়ে গেছি। তাহলে কতটা হিট ট্রান্সফার করতে হলো সেটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে অ্যাড করলাম, এখানে অ্যাপ্লাই করলাম। এখানে আবারও একটা অঙ্ক, যে
a certain quantity of gas undergoes the polytropic process PV to the power 1.3 equals to constant, যার ইনিশিয়াল প্রেসার ভলিউম দেওয়া আছে, ফাইনাল প্রেসার দেওয়া আছে, তাহলে ফাইনাল ভলিউমটা আগে বের করতে হবে, তারপর ওয়ার্ক ডান করতে হবে। তো একই অঙ্ক আমরা দেখছি, কিন্তু জাস্ট ডেটাগুলো আলাদা, রাইট? তো এবার আমরা যদি টেক্সট বুকে চলে যাই, তাহলে এনার্জি ব্যালেন্স ফর ক্লোজ সিস্টেম এই ঘটনাটাতে আমরা অলরেডি ডিসকাস একদম শুরুতেই বলেছিলাম যে এখানে তো যেহেতু ক্লোজ সিস্টেম, তাই মাস ট্রান্সফার তো হবে না। তো মাস ট্রান্সফার যদি না হয়, তার জন্যই ই ইন মাইনাস ই আউট, এখানে যেটা জেনারেল ভাবে নেট এনার্জি ট্রান্সফার বাই হিট ওয়ার্ক অ্যান্ড মাস, তো এখানে মাস ট্রান্সফারটা হবে না, তাহলে হিট আর ওয়ার্ক ট্রান্সফার হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু চেঞ্জ ইন এনার্জি কন্টেন্ট অফ দ্য সিস্টেম, সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি। এখন অবশ্যই যদি সেটা একটা সাইক্লিক প্রসেসে হয়, সাইক্লিক প্রসেসে হলে কি হবে, যে চেঞ্জ ইন এনার্জি কন্টেন্ট অফ দ্য সিস্টেম সেটা ইকুয়াল টু জিরো। তার মানে আমার যদি এই রাইট হ্যান্ড সাইডটা ইকুয়াল টু জিরো হয়ে যায়, এই সাইডে যদি ইকুয়াল টু জিরো হয়, তাহলে এখানে হিট মানে এনার্জি ইনপুট, মাস ট্রান্সফার আগেই হবে না বললাম, এনার্জি ইনপুট বা এনার্জি ট্রান্সফার যদি আমি জেনারেলে বলি, বাই হিট ইজ ইকুয়াল টু এনার্জি ট্রান্সফার বাই ওয়ার্ক, এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়ে যাবে, রাইট? তার মানে আহ, এখানে এই যে ক্রাইটেরিয়া গুলো লেখা আছে, এগুলো দেখে খুব বেশি বিচলিত হওয়ার কিছু নেই, কারণ আমি যদি ওই ফান্ডামেন্টাল জিনিসটাকে মনে রাখি, তাহলে দেখবো যে এগুলো সবই খুব ইজিলি আমরা কোরিলেট করতে পারছি। যেমন নোটিং দ্যাট এ ক্লোজ সিস্টেম ডাজ নট ইনভলভ এনি মাস ফ্লো, এখানে লেখা রয়েছে এনার্জি ব্যালেন্স ইন টার্মস অফ হিট অ্যান্ড ওয়ার্ক ইন্টারাকশন ক্যান বি রিটেন অ্যাজ ডাব্লিউ, মানে ওয়ার্কের নেট আউটপুট যা হবে, দ্যাট ইজ হিটের নেট ইনপুট তাই হবে। এটাকে রেট ফর্মে লিখে দিল একটা করে ডট দিয়ে, যে রেট অফ চেঞ্জ ইন ওয়ার্ক আউটপুট ইজ ইকুয়ালস টু রেট অফ চেঞ্জ ইন হিট ইন। তো তাহলে এটার মধ্যে বেশি কঠিন কিছু ব্যাপার নেই, রাইট? কারণ এটা তো অলরেডি আমরা যে ফার্স্ট প্রিন্সিপাল বা বেসিক ফান্ডামেন্টাল যে কনসেপ্ট, সেটা দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারছি। এবার স্পেসিফিক হিটের এই কনসেপ্টে আসা যাক। আমরা খুব বেশি এটা নিয়ে ডিসকাস এই জন্য, মানে বেসিক জায়গাটা এই জন্যই বেশি ডিসকাস করব না, কারণ আমরা ক্লাস 11-12 থেকে জানি যে গ্যাসের জন্য স্পেসিফিক হিট হচ্ছে দুটো, একটা হচ্ছে সিপি, একটা হচ্ছে সিভি। মানে গ্যাসের স্পেসিফিক হিটের যে ডেফিনেশন, 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়াতে যে হিট, যে অ্যামাউন্ট, মানে ইউনিট মাসের গ্যাসের, মানে 1 কেজি হোক, 1 গ্রাম হোক, যাই হোক, 1 কেজি গ্যাসের টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে আমাকে যে হিট দিতে হবে, সেটা সলিড বা লিকুইড মেটেরিয়াল হলে তার জন্য একটা কনস্ট্যান্ট ভ্যালু দিলেই হয়। সেটা প্রেসার বা ভলিউম কনস্ট্যান্ট আছে কি নেই, সে তার উপরে খুব একটা বেশি ডিপেন্ড করে না। কিন্তু গ্যাসের জন্য প্রসেসটা, আমি যে প্রসেসে হিটটা ট্রান্সফার করছি, তখন তার প্রেসার কনস্ট্যান্ট নাকি ভলিউম কনস্ট্যান্ট, তার উপরে কিন্তু অনেকখানি ডিপেন্ড করে। যেমন একটু যদি বলি আর কি, ইলাবোরেট করি, তাহলে ঘটনাটা হচ্ছে এরকম, যে আমি যদি গ্যাস নিয়ে একটা পিস্টন সিলিন্ডারের মধ্যে একে রেখে, এটা আমি এই জায়গাগুলো স্টপ লাগিয়ে দিই, তার মানে কি না, এই পিস্টনটা উঠতে পারবে না। তো এখানে গ্যাস আছে, এর টেম্পারেচার একটা সার্টেন মাস আছে, আমি ধরে নিলাম 1 কেজি, এর টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস
1 ডিগ্রি সেলসিয়াস আমাকে বাড়াতে হবে, যা ছিল তার থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে হবে। এখন যদি এখানে আমি হিট দিই, তাহলে কি হবে, যে এর টেম্পারেচার, গ্যাসের মলিকিউলগুলোর কাইনেটিক এনার্জি বাড়বে, গ্যাসের টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। তো যতটা হিট দিলাম, সেই হিটের অ্যামাউন্টটা যদি এক্স হয়, তাহলে এই এক্সটা হবে তার সিভি, কনস্ট্যান্ট ভলিউমে স্পেসিফিক হিট। কিন্তু আমার যদি এই স্টপ গুলো না থাকতো, তাহলে যখন আমি হিটটা দিতাম কি হতো, তাহলে তখন 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর আগেই, এর টেম্পারেচার সেভাবে বাড়ার আগেই এর এই পিস্টনটা উপর দিয়ে উঠে যেত। কারণ মলিকুল গুলোর কাইনেটিক এনার্জি বাড়ছে, মানে প্রেসার বাড়ছে, প্রেসারটা একটু ও করে ফেলতো, মানে যেহেতু বাড়ছে তাই পিস্টনটা উঠে যেত উপর দিকে। তো তাহলে আমি যদি কনস্ট্যান্ট প্রেসার প্রসেসের মধ্যে রাখতে চাই, তখন কিন্তু একটা ওয়ার্ক ডানও হয়ে যাচ্ছে, কারণ ভলিউমটা তখন আর কনস্ট্যান্ট থাকছে না। তো তার জন্য সিভি ইজ ইকুয়ালস টু যদি ওয়াই হয়, তখন দেখবো যে কনস্ট্যান্ট প্রেসার প্রসেসের স্পেসিফিক হিট যেটা, সেটা যদি ওয়াই হয়, তাহলে দেখবো সিপি ইজ গ্রেটার দেন সিভি। যে নিউমেরিক্যাল ভ্যালুটা যেটা আসবে, সেই ভ্যালুটা অবশ্যই সিপিটা সিভির থেকে বেশি হবে। এবং এই সিপি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু আর হয়। এটাও আমরা ক্লাস 11-12 এর কনসেপ্ট থেকে জেনেছি। আর একটা রিলেশনও হয়, যে সিপি সিভি ইজ ইকুয়ালস টু সিপি বাই সিভি ইজ ইকুয়ালস টু গামা। এই ভ্যালুটাও, যেটা ওই ডায়াটমিক গ্যাসের জন্য 1.4 আমরা জানি গামার ভ্যালু। তো সেগুলো হচ্ছে স্পেসিফিক হিটের রেশিও, দ্যাট ইজ সিপি বাই সিভি ইকুয়ালস টু গামা। এবার এই স্পেসিফিক হিটটা কেন আমরা করলাম, কারণ হচ্ছে এখানে ওয়ার্ক ডান যদি আমরা এইরকম প্রসেসে করতে চাই, মানে বেসিক্যালি গ্যাসের জন্য যদি আমি ভাবি যে একটা এইরকম স্টপকক আছে, এগেইন আমি ভেবে নিচ্ছি যে এখানে স্টপ আছে, তো তাহলে এতে যত পরিমাণ হিট দিচ্ছি, সেটা বেসিক্যালি এর মধ্যে তো কোনো এখানে চেঞ্জ ইন হিটটা দিলে কি হবে, এ ওয়ার্ক ডান করতে চাইছিল, কিন্তু ওয়ার্ক ডান তো করতে পারছে না। তার ফলে কি হবে, এর ইন্টারনাল এনার্জি শুধুমাত্র বাড়তে থাকবে, রাইট? তাহলে ইন্টারনাল এনার্জি যদি বাড়তে থাকে, তো তাহলে আমি কি বলতে পারি যে হিট ইজ ইকুয়ালস টু, মানে সিভি ইন্টু ডিটি এর ইন্টিগ্রেশন, মানে তাহলে কনস্ট্যান্ট ভলিউমের স্পেসিফিক হিট ইন্টু ডিটি, তার ইন্টিগ্রেশন করলে আমি হিট ট্রান্সফারের অ্যামাউন্টটা পেয়ে যাব, রাইট? তো সেই জন্যই এখানে, মানে ইন্টারনাল এনার্জি চেঞ্জ ইজ ইকুয়ালস টু সিভিডিটি, এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। এবার সেটাই যদি কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে হিট ট্রান্সফার হয়, তাহলে ডিএইচ ইজ ইকুয়ালস টু সিপিডিটি, রাইট? তো এই কনসেপ্টের উপর বেস করে আমি যদি এখন একটা নিউমেরিক্যাল দেখি, যে এই নিউমেরিক্যালটা, যেখানে আবার বলছে যে সিভির ভ্যালুটা কনস্ট্যান্ট নয়, সিভি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার। হুম, তো তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত হবে? তো 300 থেকে 400 মধ্যে যে লিমিটটা এখানে প্রবলেমেতে ডিসক্রাইব করেছে, তার মধ্যে সিভিডিটি আমাকে ইন্ট্রোডিউশন করতে হবে। তো সিভির ভ্যালুটাকে, ফাংশনটাকে এখানে পুট করে দিলাম ইন্টিগ্রেশন ডিটি। তো এবার এই ইন্টিগ্রেশনটাকে আমরা নর্মালি এক্সিকিউট করলাম, এবং ইন্টারনাল এনার্জি চেঞ্জটা তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারলাম। তো তাহলে এই এই প্রসেসে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমরা আহ বেশ কিছু সিমিলার টাইপের, মানে ফান্ডামেন্টাল কনসেপ্টের উপর বেস করা কিছু অঙ্ক আমরা করতে পারলাম। তো তাহলে এই প্রবলেমটা পর্যন্ত আমাদের আপাতত এতে রইলো, মানে আমাদের ক্লাসে আমরা এই পর্যন্ত ডিসকাস করলাম, রাইট? তো এর পরের ভিডিওতে আমরা যেটা ডিসকাস করব, সেটা হচ্ছে যে যদি এনার্জি অ্যানালিসিস অফ ওপেন সিস্টেম হয়, তখন আমরা কিভাবে হ্যান্ডেল করব। ওপেন সিস্টেম এর পরের চ্যাপ্টার, মাস অ্যান্ড এনার্জি অ্যানালিসিস অফ কন্ট্রোল ভলিউমস, যেখানে
মাস ট্রান্সফারটাও অ্যালাউড, সেই রকম সিচুয়েশন হলে আমরা কিভাবে তার এনার্জি অ্যানালিসিস করব সেই রিলেটেড আমরা ডিসকাশন করব পরের ভিডিও। থ্যাংক ইউ।